নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকে যেও। আজকের ঘটনাটা আমাদের পল্লবী গোস্বামী পাড়ায়। পল্লবীর জীবনে একটা অদ্ভুত রকম অভিজ্ঞতা ঘটে গেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। হ্যাঁ, পল্লবী বলে, দিদিভাই 2022-এ আমি, আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই, আমরা চারজনে ঘুরতে গেছিলাম গ্যাংটক। গ্যাংটকে ঘুরতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতার শিকার হই আমরা পুরো পরিবারটা। আজকে সেই ঘটনাটা আমি তোমাকে লিখতে বসলাম। আশা করি তোমার ঘটনাটা সবাইকে শেয়ার করার মতো মনে হলে তুমি অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করো। আর দিদি ভাই, আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার চ্যানেলটা অনেক অনেক বড় হোক, এই আশীর্বাদ করে আজকের ঘটনাটা লিখতে বসলাম। তাহলে চলো দর্শক বন্ধুরা, আজকে পল্লবী যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করে ঠিক সেরকম ভাবে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। পল্লবী বলে, দিদি ভাই আমার এক্সাম শেষ হয় তখন আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি 2022-এ। একদম বছরের এন্ডে আমার মা বাবা বলল যে চল কোথাও দিয়ে ঘুরে আসি। তো হঠাৎ করে আমি আমার বাবাকে বলে বসলাম, বাবা দার্জিলিং যাব। আমার বাবা বলল, 3 বছর আগে দার্জিলিং গেছিলাম, দার্জিলিং এ একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়, তার জন্য দার্জিলিং আমার বাবা যেতে বারণ করে। এই খারাপ এক্সপিরিয়েন্স বলতে ভৌতিক কিছু না, ওখানে গেছিলাম একটু ঝামেলা অশান্তির মধ্যে পড়েছিলাম, যার জন্য বাবা বললো দার্জিলিং আর যাব না, তো অন্য কোথাও চল যাই। সেরকম ভাবে বাবাকে আমি বললাম যে বাবা তাহলে চলো আমরা গ্যাংটক যাই, কারণ আমি আর আমার যে ছোট ভাই আমরা দুজনই পাহাড় খুব ভালোবাসি। তো সেখানে আমার মা আমার বাবাকে বলল যে ঠিক আছে চলো, মেয়ে যখন বলছে তাহলে চলো গ্যাংটক থেকে ঘুরে আসি। তো সেরকম ভাবে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি থেকে আমরা বেরিয়ে যখন আমরা গ্যাংটক পৌঁছই তখন আনুমানিক অনেকটা সন্ধে হয়ে যায়। তো সেখানে যাওয়ার পর একটা হোটেল নিই আমরা। তো হোটেলটা খুবই সুন্দর হোটেল ছিল, আর হোটেলের যে রুমগুলো ছিল অপূর্ব সুন্দর ডেকোরেশন করা। তো সেখানে গিয়ে আমার বাবা আমাকে বলল যে পল্লবী দেখ, হোটেলে তো আসলি, হোটেলটা দেখলি খুবই সুন্দর, কিন্তু এখানের যে রান্না বান্নার ব্যবস্থা সেটা তো আমাদের জানা নেই, কারণ আমরা যে চারজন আমরা এমনিতেই ব্রাহ্মণ, আর আমরা কেউ আজ পর্যন্ত কখনো মাছ মাংস ডিম আমরা খাই না। তো আমার বাবা আমাকে বলল তুই একবার গিয়ে যা, ঘুরে আয়, ওদের রান্নাঘরে দেখে আয়, নাহলে পারে যদি আমাদের আলাদা করে কিছু ব্যবস্থা করে দেয় ভালো, না হলে পারে খাবার কিন্তু খুবই অসুবিধা হবে, কারণ আমাদের চারজনের জন্য হোটেলের মালিকরা কখনোই নিরামিষ তো রান্না করবে না, ওরা তো আমিষই রান্না করে, তুই একবার যা। তো আমি আর আমার মা গেলাম, গিয়ে রান্নাঘরে তাদের যে নিচে একটা রান্নার জায়গা রয়েছে, সেখানে আরো পর্যটক যারা রয়েছে সেই হোটেলে তারা ওখানে খাওয়া দাওয়া করছে। আমরা গিয়ে ওখানে যে হেড কুক আছে তার সাথে কথা বলি, তারা বললো কোনো অসুবিধা নেই, আপনাদের জন্য আমরা আলাদা করে খাবার তৈরি করে দেবো, শুধু আমাদের একটু টাইম দেবেন। তো সেখানে আমরা বললাম আপনাদের আগে থেকে জানিয়ে দেবো, আপনারা আমাকে খাবারটা সার্ভ করে দেবেন। বললো আপনাদের এখানে এসে খাবার কোনো প্রয়োজন নেই, আপনারা রুমেই খেয়ে নেন তাহলেই ভালো হবে, কারণ আপনারা এখানে আসবেন খাবেন, তো এখানে সবাই তো আপনাদের মতো তো সবাই নিরামিষ খাবেন, এখানে আমিষও খাবে, তো আপনাদের গন্ধ যাবে, আপনারা দেখবেন, তার জন্য হোটেলে আপনারা রুমে খেয়ে নেন, ওটাই ভালো হবে। তো আমরা সেরকম ভাবে খুব আনন্দ করে চলে আসি কথা বলে। এবার আমরা এসে সেদিন তো সন্ধে হয়ে গেছে, তো সেদিন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমরা রাখিনি। দেন আমার বাবা বলল, পল্লবী কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবি, রাতের বেলা কোনো রকমে শুয়ে পড়, রাতের বেলা কোনো রকমে ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়। তো রাতের বেলা আমরা জাস্ট ডিনারে রেখেছিলাম রুটি, একটা সবজি, একটা আচার আর একটা করে মিষ্টি। তো সেটাই আমাদেরকে প্রায় 1 ঘন্টা পর দিয়ে যায় হোটেলের মধ্যে। রুমেই আমরা চারজন রাতের ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়ি। যখন আমরা শুই আনুমানিক ঘড়িতে দেখলাম 11টা 14 কি 15 হবে, কারণ আমরা যেই দৈনিক
এতটা জার্নি করে গেছি, শরীর প্রচন্ড, সবারই টায়ার্ড, একদমই ভালো লাগছে না। তো সেখানে রাতের বেলার কি করব, এমনিতে সেদিন গেছি, এমনিতে থাকবো 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ প্ল্যানিং করে যখন গেছি, তো অনেকটা সময় রয়েছে, পরের দিন থেকে বেশ ভালো করে ঘুরবো, সেরকম ভেবেই রাতের বেলা শুয়ে পড়ি 11টা 14-15 সময়। তারপর হট করে আমার ভাই আমাকে বলল যে দিদি জানিস তো আমার না পটি পটি পাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, পটি পাচ্ছে, যা বাথরুমে যা, গিয়ে করে আয়, আবার বলার কি আছে, বাড়িতে যখন যাস তখন কি আমাকে বলিস নাকি? তো তখন ভাই বলল না আসলে কি বলতো, নতুন জায়গা তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি কি জামাটা পরে যাব? তো আমি আমার ভাইকে বললাম হ্যাঁ পরে যা, ভেতরে খুলে নিবি, কারণ বুঝতেই পারছিস যদি বাবা জানতে পারে পিটিয়ে কিন্তু ছাল তুলে দেবে, ঘুরতে এসে নোংরামি একদম বাবা পছন্দ করবে না। আর সত্যি কথা বলতে আমার ভাই আর আমি একটা রুমে ছিলাম, আর পাশের রুমে মা বাবা ছিল। তো সেখানে গিয়ে ভাই গেল, আমি একা একা বসে রয়েছি। হট করে বসতে বসতে আমি ভাবলাম দূর একটু ফোনটা নিয়ে দেখি তো, ভালো লাগছে না, কি দেখবো রুমের মধ্যে। তো আমি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি, তা আমার যে কলেজের বান্ধবীরা ওরা সবাই বলছে কিরে ঘুরতে গেলি, খুব ভালো করে ঘোর, সবাই দেখলাম অনেক আমাকে মেসেজ করেছে। তো তাদের সাথেই আমি ফোনে কথা বলছি, মানে টাইপিং করছি। এরকম সময় ভাই ভিতর থেকে চিৎকার করে বলল এ দিদি আমার না খুব ভয় লাগছে। আমি বললাম কেন স্যার, লাইট জ্বালাসনি তুই? লাইট তো অন রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি, তো ভয় লাগবে কেন? হ্যাঁ তুই যত নাটকও জানিস, ভাইকে বললাম, কারণ ভাইয়ের সাথে আমার সারাদিন মানে ঝগড়া এরকম চলে। তো ভাই আবার বসে বসে গান করছে, আমি বললাম দেখ এত জোরে জোরে গান করিস না, কারণ আমাদের আশেপাশে হোটেলে আরো লোকজন রয়েছে যারা ঘুরতে এসে রাতের বেলা ঘুমাচ্ছে, তোর যা গলা তুই আর ওই সুরে গান ধরিস না। তো ভাইয়ের সাথে আমি কথা বলছি, এদিকে ফোনে আমি বান্ধবীদের সাথে টাইপিং করছি। হট করে অদ্ভুত একটা জিনিস ঘটলো, যেটা হচ্ছে আমি যেখানে খাটের মধ্যে বসে বসে ফোন ঘাটছি, আর ভাই তো বাথরুমে চলেই গেছে, দেখলাম রুমের মধ্যে একটা, মানে কিরকম বলবো, একটা মানে অভয়ব টাইপের, ঠিক একটা ধোয়ার মতো, কিন্তু আনুমানিক 5 থেকে 5.5 ফুট হাইট হবে। হট করে দেখলাম আমার যে খাটে বসে রয়েছি, খাটের সামনে মানে হাওয়ার মতো একটা কিছু এসে না দাঁড়ালো। আমি কিন্তু সেই দিকে তাকিয়ে নেই, আমি কিন্তু ফোনের দিকেই চোখটা রয়েছে, কিন্তু আমি এরকম করে যদিও ফোন ঘাঁটি, আমার সামনে যদি কেউ চলাফেরা করে আমি তো সেটা বুঝতেই পারবো। হট করে না আমার হাত থেকে ফোনটা পড়ে যায় খাটের মধ্যে ভয়তে, কারণ আমি ফোন এতটাই বিজি, ফোনে বান্ধবীদের সাথে কথা বলছি, অনেকক্ষণ ধরেই আমার ওই খাটের নিচে অনেকক্ষণ ধরে কিন্তু সেটা মুভমেন্ট করছে, আমি কিন্তু সেই জিনিসটা ফিল করছি, কিন্তু আমি না চোখ তুলে তাকাচ্ছি না, কারণ আমি মেসেজ করছি। হট করে আমি বুঝতে পারি যে কেউ ঠিক আমার খাটের সামনে এসে দাঁড়ায়, আমি সাথে সাথে ফোনটা হাত দিয়ে ফেলে দিয়ে আমি বললাম কিরে ভাই তোর এখনো হয়নি? তখন আমার নিজের ভয় লাগছে, তখন আমার ভাই ভেতর থেকে বলছে এই দাঁড়া আমার দেরি হবে। ও দেখছি মোটা মোটা গলা করে বলছে, আমি জানি ও আমার সাথে মজা করছে, কারণ ও অনবরত প্রত্যেক দিন আমার পেছনে লাগে, আর আমি যেহেতু এমনিতে একটু ভীতু, তো আমাকে ভয় দেখায়, ওইটা নতুন কিছু কথা না। কিন্তু আমি যে ভয়ে কথা বলছি সেটা সত্যি বাস্তবে আমি ভয় পেয়েছি, তাই আমি ওকে কিন্তু চিৎকার করে ডাকছি। যাই হোক, ডাকার পরে 1 মিনিটের মধ্যে ভাই আসে, এসে সেই ভাল্লুকের মতো লাফাচ্ছে। তো আমি বললাম ভাই শুয়ে পড়, আমি চুপচাপ করে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যাই ফোন নিয়ে। তো আমি বান্ধবীদেরকে টাটা বাই গুড নাইট করে শুয়ে পড়ি ফোনটা পাশে রেখে, ভাইও দেখলাম নিজের মতো নিজে শুয়ে পড়লো, কারণ আমি ভাইকে বললাম ভাই ঘুমিয়ে পড়, রাতে আর উঠবি না। আর সব থেকে বড় কথা হচ্ছে সকালবেলা কিন্তু বাবা বলেছে আর্লি মর্নিং উঠতে হবে, তার জন্য শুয়ে পড়। তো সেখানে গিয়ে ভাইও শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি, কখন চোখে ঘুম আসে ঘুমিয়েও পড়ি। আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা পর আমার ঘুম ভাঙে, তখন আমি উঠলাম, উঠে আমি না এপাশ ওপাশ চুপ করে তাকাচ্ছি, উঠে বসিনি, মানে ঘুমটা জাস্ট আমার ভেঙে গেছে। আমি এদিক ওদিক দেখছি, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমি আর আমার ভাই ছাড়াও ওই রুমের মধ্যে অন্য কোনো কিছুর একটা পেশেন্ট আছে, এটা আমি ফিল করছি। আমার ভয় প্রচন্ড লাগছে, আমি করবোটা কি?
বাবা মা পাশের রুমে ঘুমাচ্ছে, তাদেরও ডিস্টার্ব করাটা উচিত না। আর এইদিকে ভাইও আমার ছোট, ভাইও ঘুমাচ্ছে, আমি কি করব। আমার না প্রচন্ড পরিমাণে ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে, এত ভয় লাগছে আমি না বলে বোঝাতে পারবো না সেই রাতের কথা। আমি চুপ করে ওই এক পাশ হয়ে শুয়েছিলাম, ওরকম এক পাশ হয়েই আমি কিন্তু চুপ করে শুয়ে পড়ি। তো ঘুম কোনো মতে আসছে না, চোখটা জাস্ট চেপে বুঝে শুয়ে রয়েছি। আমার ঠিক মনে আছে 15 থেকে 20 মিনিট পর একটা পায়ের নুপুরের যেরকম শব্দ হয় ওরকম একটা শব্দ আমি শুনতে পারি। 2-3 মানে সেকেন্ড, মানে অনেকক্ষণ ধরে না, একটা ছুম ছুম করে 2-3 বার পায়ের নুপুর মানে স্টেপ ফেললে যেরকম একটা শব্দ হয় ওরকম একটা শব্দ শুনি। আমার না সারা শরীর মানে কাটা দিচ্ছে। ওই রাতের বেলা এমনিতে ঠান্ডা, তারপরে মানে পুরো একদম চুপচাপ, একটা সাউন্ড নেই, ভাইয়ের শুধু নিঃশ্বাসের শব্দ শুনছি যে ও ঘুমাচ্ছে। আর এইদিকে পায়ের নুপুরের সেই শব্দটা আমি ক্লিয়ারলি শুনি। আমার না পুরো শরীর কাটা দিয়ে উঠেছে। আমার মানে আমি শুধু নিঃশ্বাসটা নিচ্ছি, সত্যি কথা বলতে আমার না মানে কি করব, আমি দিশেহারা হয়ে গেছি, আমি কি করব বুঝে পাচ্ছি না। শুধু মানে আমার হাতটা চলছে। এরকম সময় হট করে কি হলো, আমার ভাই দেখলাম আমার দিকে ঝটপট করে ঘুরলো। ওরকম করে রাতের বেলা, বাড়িতেও ভাইয়ের সাথে শুই। তো আমি আমার ভাইকে তখন বললাম, ভয় পেয়ে রয়েছি তো, ভাইকে আমি বললাম, এ ভাই সর এখান থেকে, এরকম করছিস কেন তুই? হ্যাঁ, চুপ করে শুতে পারিস না? সব জায়গায় তুই এরকম নাটক করিস, নিজে ঘুমাবি না আর কাউকে ঘুমাতে দিবি না। বলার পর যাই হোক কোনো রকমে সেই ভয়টা থেকে, একটা আতঙ্ক থেকে আমি না বেরিয়ে গেলাম। মানে ভয়ের মধ্যে যে একটা গুম হয়েছিলাম সেই জিনিসটা ভঙ্গ হয়ে গেছে। যাই হোক আমি ভাইয়ের দিকে ঘুরে ভাইয়ের গলার মধ্যে হাতটা জড়িয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে রয়েছি। ঘুম তো কোনো মতে আমার আসছে না। তারপর শুয়ে রয়েছে দেখি ভাই এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, ঘুমাবো কি আমি দূর, মানে বিরক্ত লাগছে, এমনিতে ভয় লাগছে, মানে আমি বলতে পারবো না সেই রাতের যে মুহূর্ত আমি কাটিয়ে এসেছি। তারপর আমি বললাম না না কিছু নেই, হয়তো আমার মনের ভুল বলে আমি আবার আবার পাশ ফিরে শুই, যেখানে আমি প্রথম পাশ ফিরে শুয়েছিলাম। তো আমি আবার পাশ ফিরে গালে হাত দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে রয়েছি। বিশ্বাস করবে না, একটা অদ্ভুত এমন অভিজ্ঞতা আমার হয়েছে, আমি জীবনে কোনো দিন ভুলবো না। এবার যেটা শুনবে, সত্যি কথা বলতে তোমাদেরও গায়ে না শিহরণ জেগে যাবে। সেটা হচ্ছে আমি যখন এক সাইড হয়ে শুয়ে রয়েছি তখন আমি মানে চোখটা বন্ধ করে রেখেছি, তো ভয় কিন্তু প্রচন্ড লাগছে, কোনো শব্দ হচ্ছে না, আর চোখটা বন্ধ করে শুয়ে রয়েছি। আমার না শুধু মনে হচ্ছে যে রুমের মধ্যে কেউ যেন আছে, কেউ যেন আমাকে ফলো করছে, কেউ যেন আমাকে দেখছে অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে আমার কাছে কেউ দাঁড়িয়ে আছে। কারণ আমি প্রথমে যে বললাম ভাই যখন বাথরুমে গেছিল আমি তখন একটা কিছু জিনিস তো দেখেছি। আর সত্যি কথা বলতে প্রতি কটা মানুষের একটা জিনিস হয়, দেখবে যদি কোনো জায়গায় তোমরা আছো ভয় পেলে, যদি সেই একটা ছাওয়া বলো, একটা কোনো যে কোনো শ্যাডো বা কোনো জিনিস মুভমেন্ট করছে, ওটা পোকামাকড় হতে পারে, মানুষের শ্যাডো হতে পারে, তখন তোমরা দেখবে সেই জিনিসটা যদি দেখে নাও যে না না ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, তার ছায়াটা এখানে পড়ছে, তাহলে দেখবে তোমাদের মনটা একটুখানি শান্তি হয়। কিন্তু যেখানে তোমরা কোনো কিছুর অস্তিত্ব পাচ্ছ না, কিন্তু একটা কিছু মুভমেন্ট তোমরা দেখলে সেইটা না মনের মধ্যে একটা ভয় কিন্তু আস্তে আস্তে জন্মাতে থাকে। আর সেই জিনিসটা কিন্তু সেই দিন আমার হচ্ছিল। আমি মানে এতটা সেদিনকে মানে বাজে একটা জিনিস ঘটবে যেটা সারা জীবন আমার এমন ভাবে মনে থাকবে আমি কোনোদিন ভাবিনি। আমি চোখটা যখন বুজে শুয়ে রয়েছি, আমার যখন মনে হচ্ছে যে আমার রুমের মধ্যে কেউ তো আছে ভাই আমি ছাড়া, আমি আস্তে আস্তে খুব ভয়তে ভয়তে চোখটা খুলি। আনুমানিক জানি না তখন ঘড়িতে কটা বাজে, ঘড়ি তো দেখার জন্য আমার ফোনটা তখন অন করতে হতো। ফোনটা আমার তোলার মতো তখন সত্যি কথা বলতে মন মানসিকতা শরীরের কোনো জোর আমার তখন নেই। আমি যখন চোখটা খুললাম তখন দেখলাম ঠিক আমার খাটের পাশে মেঝেতে একজন বসে রয়েছে। মানে কি বলবো, সে আমার দিকে তাকিয়ে রয়েছে। একটি বউ, একটি বউ যার কপালে আমি সেই
আবছা আবছা আলো আধারের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে একটা ছোট্ট জিরো লাইট জ্বলছে। জিরো পাওয়ারের লাইটে দেখছি একজন মহিলা, যার মাথা ভর্তি সিঁদুর, হাতে অনেকগুলো লাল লাল চুড়ি পরা, আর তার যে গায়ের রংটা ফ্যাকাশে, আর সে কোনো লেহেঙ্গা টাইপের কোনো একটা পরনে তার পোশাক ছিল। সে বসে আমার দিকে খুব করুণ ভাবে তাকিয়ে রয়েছে, আর তার চুলগুলো অনেকটা বড়। আমি যতটা খাট থেকে শুয়ে দেখছি তার চুলগুলো হয়তো মেঝেতে ঠেকছে। আমি তো উঠে তাকে দেখিনি, আমি জাস্ট শুয়ে তাকে দেখছি, সেও কিন্তু আমার দিকে চেয়ে রয়েছে। আমি এত জোরে চিৎকার পারি ওই যে দৃশ্য দেখে, আমার ভাই তো উঠে পড়েছে, উঠে ভাই সমানে কাঁদতে শুরু করেছে। মানে আমি এরকম চিৎকার পেরেছি, বাবা গো মা গো আমাকে বাঁচাও। সত্যি কথা বলতে মানে কয়েক মিনিট হবে আমার দেখি গেটে টোকা পড়ছে, বাবা প্রচন্ড চিৎকার পেরে বলছে গেট খোল গেট খোল, পল্লবী গেট খোল। তো আমার ভাই দৌড়ে গিয়ে গেটটা খোলে। তখন আমার বাবা মা, এমনকি আমাদের যে এক সাইডে বাবা মায়ের রুম ছিল আর সামনের দিকে যে রুম ছিল, তারা একজন ওখানে বয়স্ক আন্টি আঙ্কেল এসেছিল, তারাও পর্যন্ত বেরিয়ে চলে আসে। সবাই আমাকে এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি পুরো বোবা হয়ে গেছি, আমার মুখে কোনো ভাষাই নেই। আমি তাদের কোনো কিছু বলতেই পারছি না যে আমি কি দেখেছি, আমার সাথে কি হয়েছে। আমার যতটা সময় যাচ্ছে আমি শুধু ভাবছি আমি কি করে বলবো। কারণ 2022-এ দাঁড়িয়ে যদি আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে যদি বলি আমি হোটেলের মেঝেতে দেখেছি এই রাতের বেলা একটি বউ বসে রয়েছে, একটা অশরীরী, তাহলে লোকে তো বিশ্বাস করবে না। তারপরে হোটেলের যারা আছে মালিক কর্মচারী সবাই বললো সকালবেলা রুম ছেড়ে দাও, কারণ তাদের হোটেলেরও একটা বিশাল বড় বদনাম। আর সব থেকে বড় কথা, হোটেলের প্রতি কটা রুমে তখন পর্যটক পুরো ঠাসাঠাসি। তো সেখানে গিয়ে আমি চুপ করে যাই। আমাকে অনেক করে সে আন্টি আঙ্কেল বললো কি হয়েছে, তুমি কেন এরকম করছো, রাতের বেলা চিৎকার পালে, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো খারাপ, তুমি কি এরকম মাঝে মাঝে স্বপ্ন দেখো, সেই নানা রকমের মানুষের কথা। লাস্টে আমি ভাবলাম এখানে কোনো কথাটা না বলাই ভালো। তারপর মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে পল্লবী। আমি তখন মাকে বললাম মা আমি স্বপ্ন দেখেছি। প্রায় এই যে এত ভালো করে বলেছি যে স্বপ্ন দেখেছি, প্রায় আনুমানিক 30-35 মিনিট পর আমি 30 মিনিট কোনো কথাই বলিনি, শুধু হাঁপাচ্ছিলাম আর কাঁপছিলাম। আমি কথা বলার মতো মন মানসিকতা কোনোটা আমার তখন ছিলই না। আমি সবাইকে ওখানে পেশেন্ট দেখেও আমি ভয়তে কাঁপছিলাম। যাই হোক, আমার মা বলল যে দেখ ভোর হয়েই আসছে, সকাল সকাল বেরোবো, অনেকগুলো জায়গা আমাদের ঘুরতে হবে, তা আমি তোর রুমেই থাকছি। ভাইকে বলল যে তুই চলে যা বাবার সাথে পাশের রুমে গিয়ে শো, দিদির হয়তো ভয় লেগেছে, আমি থাকি। ওইটুকুনি সময় খুব জোর হয় হয়তো 1 থেকে 1.5 ঘন্টা মা ছিল বলে আমি ঘুমিয়েছি। তারপর আমি কিচ্ছু বলিনি। মা আমাকে রাতে শুয়ে শুয়ে অনেকবার বলেছে যে মানা কি হয়েছে বল, পল্লবী কি দেখেছিস, তুই কি কিছু দেখেছিস, কিছু ভয় পেয়েছিস, কি স্বপ্ন দেখেছিস, কি স্বপ্ন দেখেছিস। আমি কিচ্ছু বলিনি। আমি মাকে বললাম মা তুমি ঘুমাও, আমাকে একটু শুতে দাও, মাথা যন্ত্রণা করছে। সকালবেলা উঠি, উঠে সব জায়গায় ঘুরি, বাইরে থাকি, সব কিছু করি। হোটেলে আসতে আমার আর ইচ্ছা করছে না। তো আমি হোটেলেও আসি, কাউকে কিছু বলিনি, চুপচাপ রয়েছি। রাতের বেলা সেদিনকে ডিনার করার পর, হোটেলেই ডিনার করি সবাই একসাথে, আমাদের রুমটাই আমরা ডিনার করি। করার পর আমি আমার বাবাকে বললাম বাবা চলো তো তোমার সাথে একটু কথা আছে পাশের রুমে, মানে যেখানে মা বাবা রুমে ছিল। তো আমার বাবা তখন বললো যে হ্যাঁ চল, কি হয়েছে। তো আমি যখন পাশের রুমে, যেখানে আমার যে রুমটা রয়েছি, যেই রুমটা এরকম অভিজ্ঞতা হয়েছে, আমার কোনো মতে ওই রুমে এরকম অভিজ্ঞতার কথা বলার মতো ক্ষমতা আমার হচ্ছে না। ভাবছি আমাকে সত্যি সত্যি ওই রুম থেকে কেউ তো ফলো করছে। পাশের রুমে গিয়ে যখন আমি বাবাকে বললাম বাবা জানো তো আমি এরকম এরকম রুমের মধ্যে কাল রাতে দেখেছি একটি বউকে, জানো তো মাথা ভর্তি সিঁদুর, লাল লাল হাত ভর্তি, 2 হাতে চুড়ি, জানো বউটা না আমার দিকে করুণ ভাবে তাকিয়েছিল। আমার বাবা যেহেতু উনি ব্রাহ্মণ, উনি পুজো পার্বণ করেন, আমার বাবা তখন বলল তুই আমাকে আগে বলবি তো বোকা, আমি সকাল থেকে কেন বলিসনি। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোরা এখানে থাক, তুই মা ভাই তোরা 3 জন এই ঘরে শো, আমি আজকে রাতে ওই ঘরে একা শোবো। সেই ওই শুনে আমার মা কোনো মতে বাবাকে থাকতে দেবে না, বলছে না তুমি একা শোবে না।
আমার বাবা মাকে অনেক করে বোঝালো যে তোমরা যাও, কোনো অসুবিধা নেই, আমার রুমের গেট খোলা থাকবে, তোমরা রাতের বেলা যে কোনো সময় আসতে পারো, তোমরা যাও। যাই হোক, রাতের বেলা গিয়ে মায়ের সাথে শুয়ে পড়ি। মায়ের তো চোখে ঘুম নেই, আমরাও জেগেছিলাম। কখন যেন ঘুম লাগে, চোখে ঘুমিয়ে পড়ি। যখন সকালবেলা আমার বাবা প্রথম এসে গেটে টোকা দিচ্ছে, মা ধরপড় করে উঠে গেটটা খোলে। মা ভাবছে রাত হয়ে গেছে, মানে মাঝরাত মনে হয় কিছু ঘটেছে, বাবা এসছে। যখন গেটটা খোলে তখন বাবা দেখলাম একদম সুন্দর সলিড ঘুমিয়েছে, চোখ মুখ খোলা খোলা। বাবা এসে বলছে, কিরে চল ঘুরতে যাবি না? ও তোরা সাজবি গুজবি, ঘুমাতে এসছিস নাকি? গ্যাংটকে আমার টাকাগুলো ধ্বংস করছিস? বাবা জাস্ট মজা করে বলছে। যাই হোক, বাবাকে আর কোনো কথা মা তখন জিজ্ঞাসা করেনি। বেরোনোর পর বাবাকে জিজ্ঞাসা করে যে কি গো, রাতের বেলা শুলে তুমি ভয় টয় পাওনি তো গো? কি গো? তখন আমার বাবা বলল যে না, ভয় তো আমি পাইনি, কিন্তু সত্যি সত্যি ওই রুমের মধ্যে একটি গরুর আত্মা আছে। একটা আত্মা যা প্রায় 7 বছর ধরে সেই আত্মাটা মানে ওই হোটেলের রুমের মধ্যে আটকা আছে। আর সব থেকে বড় কথা, কোনো অসুবিধা নেই, আমি ওকে মুক্তি করেই এখান থেকে বাড়ি ফিরবো। তো তখন আমার মা বলল, কি ব্যাপার বলো তো? তখন আমার বাবা যেটা বলে সারা রাত কিন্তু আমি ঘুমাইনি, তোমরা ভাবছো আমি ঘুমিয়েছি? সারা রাত আমি ঘুমাইনি। আমি ওই যে আত্মাটা আছে, যে বউটি, ওর বয়স হচ্ছে 21 বছর, ওর সেই আত্মাটার সাথে আমি সারা রাত বসে কথা বলেছি। তখন আমরা শুনে না, রাস্তা দিয়ে হাঁটা পুরো বন্ধ, মানে বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, বাবা কি বলছে। আমি দেখে ভয়তে চিৎকার পাচ্ছি, আর বাবা তার সাথে কথা বলছে। তখন বাবাকে বললাম, বাবা কি বলছো তুমি? হ্যাঁ তুমি ঢপ দিচ্ছ। বাবা বলে, না শোন, ওই মেয়েটা বিয়ে হয়েছিল, ওই মেয়েটা হচ্ছে আমাদের সোদপুরের মেয়ে, মানে আমাদের কলকাতা সোদপুরের মেয়ে। বলছে ওই মেয়েটা নতুন দেখাশোনা করে বাড়ি থেকে বিয়ে দেয়। ওদের বাড়ি ছিল সোদপুরে। ও ঘুরতে আসে, মানে হানিমুনে ওর হাজবেন্ডের সাথে এসেছিল গ্যাংটকে। এখানে আসার পর স্বামী স্ত্রীর মধ্যে সত্যি কথা বলতে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, কোনো বনিবনা ওদের হচ্ছিল না। নতুন বিয়ে, কিন্তু প্রায় বিয়ের 3 মাস পর ওরা এসেছিল হানিমুন করতে। যখন ওরা এখানে আসে, দুজনে একান্ত একটা সময় কাটাবে, দুজনকে অনেকটা সময় ধরে চিনবে যে কে কিরকম কি। তো যেখানে ওদের কোনো মনের মিল হচ্ছিল না, কোনো কারণে মেয়েটি আমাকে বলে যে ওই মেয়েটির পূর্বে বিয়ের আগে একটি ছেলের সাথে কোনো জায়গায় ভালোবাসার একটা সম্পর্ক ছিল, যেইটা ছেলেটা বিয়ের পরে পরে জানতে পারে। আর বিয়ের পরে যখন বউটি বিয়ে হয়ে যায়, তখন কিন্তু মানে তার স্বামী জিজ্ঞাসা করে যে তোমার সাথে আগে কারোর কোনো সম্পর্ক ছিল? তখন সেই মেয়েটি জানিয়েছিল না। তো মেয়েটিও সেরকম তার স্বামীকে জিজ্ঞাসা করে যে আপনার কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কলেজে বা স্কুল লাইফে? তখন ছেলেটিও বলে যে না। আর ছেলেটির সত্যি কথা বলতে কোনো রকম কারোর সাথে সম্পর্ক ছিল না, ছেলেটি অন্য ধরনের। মেয়েটির যেই দুনিক আগে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, মেয়েটি গোপন করে যায়। আর সেইটি জানতে পারে যখন ওরা হানিমুনে আসে গ্যাংটকে। কি করে জানতে পারে? সেই ছেলেটি যার সাথে ওর আগে প্রেম ভালোবাসা ছিল, সেই ছেলেটি ওই মেয়েটাকে রাতের বেলা ফোন করছিল। আর মেয়েটি যেহেতু অনেক প্রথম ভালোবাসা, বিয়ের আগে ও ভালোবাসাটা ভুলতে পারেনি, মেয়েটি তখন ওই ছেলেটির সাথে লুকিয়ে লুকিয়ে বাথরুমের ভিতরে গিয়ে ফোন নিয়ে কথা বলছিল। আর স্বামীটি সব কথা দেয়ালের গায়ে দাঁড়িয়ে শোনে। শোনার পর ওই রাতের বেলায় মেয়েটিকে বলে যে তুমি আমাকে কেন সবকিছু গোপন করেছো? তোমার যখন কারোর সাথে ভালোবাসা ছিল, তুমি সেখানেই বিয়ে করতে পারতে। তখন মেয়েটি প্রথমে সেটা জানাতে বারণ করে, মানে বলে যে না আপনি ভুল শুনেছেন, অন্য কিছু ব্যাপার না। তারপর রাতের বেলা ঝামেলা অশান্তি যখন হয়, কথা বাড়াবাড়ি হয়, তখন মেয়েটি বলে যে আমার বাড়ি থেকে তাকে মানিনি, কারণ ওরা ছিল বাঙালি, আর যেই ছেলেটির সাথে ভালোবাসতো সেই ছেলেটি ছিল পাঞ্জাবি। তো সেখানে মেয়েটির বাড়ি থেকে মানিনি, বলেছে আমরা পাঞ্জাবি ঘরে আমাদের মেয়েকে দেবো না। তো সেখানে গিয়ে আর ছেলেটিও সেরকম কিছু করতো না, বেকার ছিল। তো কোনো কারণে মেয়েটির বাড়ি থেকে সেই বিয়েটা মানিনি, ছেলেটির সাথে বিয়ে দেয়। আর সেই ছেলেটা ওই বউটার মিথ্যে কথা সহ্য করতে পারেনি, না করতে পেরে বউটাকে রাতের বেলা 2-3 চড় মারে। যখন চড় মারে, আর বউটিও তখন ভাবছে যে আমি তো ফেঁসে গেছি। আর সব থেকে বড় কথা, যারা বিয়ে হয়েছে নতুন ওরা গেছে,
স্বামীটি বলে বউটিকে যে আমি তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে ডিভোর্স দেবো, কারণ আমি তোমার সাথে কোনো মতো সংসার করব না। হ্যাঁ, প্রেম ভালোবাসা মানুষের মতো হতেই পারে বিয়ের আগে, কিন্তু তুমি একটা সম্পর্কে এসছো যখন, তখন তোমার সত্যি কথাটা বলা দরকার ছিল। তুমি আমাকে না বলে এতদিন 3টে মাস ধরে আমার কাছে সবকিছু গোপন করে, আর তোমার যে পূর্বে ভালোবাসার লোকটি ছিল তার সাথে তুমি প্রত্যেক দিন আমার চক্ষু আড়ালে গল্প করছো, কথা বলছো, আর তুমি আমাকে এইদিকে বলে যাচ্ছ আমার সাথে কারোর কোনো আগে সম্পর্ক ছিল না। এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে করতে পারলে, আমি তোমাকে ডিভোর্স দেবো, কালকেই আমরা বাড়ি ফিরছি। এইটা যখন জানতে পারে তখন মেয়েটির উপায় কিছু ছিল না, কারণ মেয়েটি বাড়িতে যদি জানে, মেয়েটিকে কোনো মতে তার মা বাবা কিন্তু আর ঢুকতে দেবে না, আর শ্বশুর বাড়িতে তো রাখবেই না, স্বামীও কোনো মতে মানছে না। মেয়েটি ওই রুমের মধ্যে সেদিন রাতেই, স্বামীটি যখন শুয়ে পড়ে ভোর রাতে, বউটি ওই রুমের মধ্যে গলায় দড়ি দেয়, দিয়ে সুসাইড করে। তারপরে স্বামীটি কিন্তু কাউকে কিছু না বলে ওখান থেকে চলে আসে, যাকে গলায় ফাঁসি দিয়েছে ওরকম কিচ্ছু বলেনি, সকালবেলা বেরিয়ে চলে আসে। পরে কিন্তু পুলিশ কেস, থানা সবকিছু হয়, ছেলেটিকে অ্যারেস্টও করে পুলিশ, সবকিছু হয়, কিন্তু মেয়েটির আত্মা ওখানে কিন্তু থাকে, এখনো পর্যন্ত সেই আত্মাটা আছে। তবে সেই আত্মাকে আমি এখান থেকে মুক্তি দিয়ে ফিরবো, যেটা পল্লবীর বাবা কিন্তু পল্লবীর মা ভাইকে ঘটনাটা বলে। পল্লবীর বাবা রাতে সেই বউটির সাথে এই কথাগুলো জানতে পারে, কথা বলে। তারপর যাই হোক, তার বাবা ওখান থেকে কিছু সামগ্রী কিনে, তার বাবার যেই বৃদ্ধেটা আছে উনি তার সামগ্রী মতো ওই আত্মাটাকে ওখান থেকে মুক্তি দেয়। কিন্তু তার বাবা একা না, ওখানেও কিছু ব্রাহ্মণ থাকে যে গ্যাংটকে, তাদের সাথেও কথা বলে, বলে কাউকে কিছু জানায়নি। হোটেলের লোক এটা সবই জানতো, হোটেলের যারা লোক ছিল তারাও কিন্তু আমার বাবাকে খুব সাহায্য করেছে এই কাজটার জন্য। তারপরে ওখান থেকে আত্মাটার মুক্তি দেয়, আমরা তারপর যেদিন থাকার থেকে বাড়ি চলে আসি। এই অভিজ্ঞতা আমাদের গ্যাংটকে হয়েছিল। পল্লবীর আমাদের ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো? আমার তো খুব সুন্দর একটা ঘটনা লাগলো, কারণ সত্যি এরকম হয় বাস্তবে। কারণ আমিও যখন গ্যাংটকে গেছিলাম, আমি শুনেছিলাম যে এরকম, আমি প্রথম থেকে বললাম না এই ভূত পেত নিয়ে আগাগোড়াই আমার একটু খুব বেশি ইন্টারেস্ট, আমি তোমাদের বলেছি আগে থেকেই। তো আমি যেখানেই যাই না, আমি কোনো না কোনো জায়গায় গিয়ে কারোর সাথে একটু কথোপকথন হলে এই ভূত পেত, আচ্ছা আপনি ভূত দেখেছেন, আচ্ছা ভূত বিশ্বাস করেন, মানে এরকম কিছু একটা তুলে ধরি। তো সেখান থেকে 2-4 জন থাকলে কারোর কাছ দিয়ে না কারোর কাছ দিয়ে একটা অভিজ্ঞতা সত্যি তুলে নিয়ে আসতে পারি। যাই হোক, স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা যেরকম ভাবে যোগাযোগ করছো অবশ্যই করো। আর হ্যাঁ, আমি সবাইকে বলবো, একটা কথা না বললে না, এটা আমার ঘটনা শুরুর প্রথমে বলা দরকার ছিল, জানি না তোমরা কজন শুনছো। যারা আমাকে ওখানে তোমরা যোগাযোগ করছো, শুধুমাত্র ঘটনা শেয়ার করার জন্য যোগাযোগ করবে, আদার্স কোনো কারণে আমার সাথে যোগাযোগ করো না। কারণ আমি ওইটা কিন্তু শুধুমাত্র আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রেখেছি, যারা আমাকে অনেকেই বলে দিদি ভাই একটা নাম্বার দাও যেখানে আমরা তোমার সাথে কথা বলবো বা ঘটনা শেয়ার করবো, কারণ অনেকে ইমেল করতে পারে না, অনেকে ইনস্টাতেও যেতে পারে না, তার জন্য। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। আর আরেকটি মারফত বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ইনস্টা আইডি সোনাবাসক 14 ওখানে তোমরা ডিএম করো অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করো, বাংলা, হিন্দি, ইংলিশে। আর হ্যাঁ, যারা ভাবছো মেল করে ঘটনা পাঠাবে তাদের জন্য বলে দিই, প্রতি ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেলও করতে পারো। আর হ্যাঁ, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।